আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজকে আমার একটু ঠান্ডা লাগছে, আমাদের ভয়েসে একটু সমস্যা হতে পারে। কেউ অনুরোধ করব, কেউ মন খারাপ করেন না এবং আমার জন্য দোয়া করেন। প্রিয় লিসেনার্স, আমাদের সত্য ভাইয়ের ঘটনা পেতে সিএম দ্য হরর ওয়ার্ল্ড পেজটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, যদি সত্যকার ভৌতিক ঘটনাগুলো যদি আপনারা কেউ পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorrorworld@bd@gmail.com। আবারও বলছি, আমাদের জিমেলের নাম হলো siamthehorrorworld@bd@gmail.com। এই জিমেলটি আমরা কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। আপনাদের কাছে প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে উপস্থাপন করার, এর মাধ্যম দিয়ে হাঁড়ি পা করে সামনের দিকে আগাতে। এবং যদি আপনারা দোয়া করেন এবং আল্লাহর রহমত থাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আরও সামনে অনেক দূরে এগোতে সক্ষম হব। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা এখনও আয়োজনে যুক্ত হন নাই বা পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের এই আয়োজনে তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। সিয়াম আছে আপনাদের সাথে এবং ইনশাআল্লাহ জীবন বেঁচে আছে, সবসময় থাকবে। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের গল্পের শিরোনামটি হলো রহস্যের কালভার্ট। যিনি পাঠিয়েছেন তার নাম হলো নূর, কিন্তু সে নিয়ে আমাদের বলছে ছদ্মনাম বা কোনো নামই যেন তার স্থান যেন না দেওয়া হয়, সেজন্য উনি আমাদের অনুরোধ করছে। যেহেতু উনি অনুরোধ করছে সেহেতু আমরা শুধু তার নামটাই প্রকাশ করলাম। তার নাম হলো নূর। উনি যেভাবে লিখছেন আমরা সেইভাবে বলা শুরু করলাম। রহস্যময় কালঘাট এর শিরোনাম দিয়ে শুরু করলাম এবং ঘটনাটা উনি যেভাবে বলছে আবারও সেভাবে বলা শুরু করলাম। ঘটনাটা এখন স্পষ্ট মনে আছে, যত বছরই পেরিয়ে যাক মাঝে মাঝে চোখ বন্ধ করলে সেই রাতটা ঠিক সামনে ভেসে ওঠে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শাহপুর। শান্ত নিরিবিলি গ্রাম, চারদিকে ধান ক্ষেত, তাল খেজুর গাছ আর সরু আঁকা বাঁকা রাস্তা। দিনের বেলা হয়তো মনে হবে এই গ্রামের ভূতের গল্প মানায় না, কিন্তু রাত নামলে যখন চারপাশে নিস্তব্ধতা, শুধু শিয়ালের ডাক কিংবা দূরের কোনো কুকুরের হুঙ্কা হওয়া শব্দ শোনা যায়, তখনই বোঝা যায় এই গ্রামটা আসলে কতটা ভয়ঙ্কর নিঃসঙ্গ হয়ে যায়। শাহপুরের উত্তর দিকে একটা পুরনো কালভার্ট আছে। কালভার্টটা বানানো হয়েছিল 80-র দশকে, কিন্তু আজও সেটাই গ্রামের একমাত্র ভরসা। কালভার্টের এক পাশে ঘন বাঁশঝাড় আর অপর পাশে বিশাল ঝোপঝাড়, যেখানে দিনের আলো ঢুকতেও সাহস পায় না অনেকে। গ্রামের লোকজন অকারণে রাতের বেলা ওদিক দিয়ে যাতায়াত করতে চায় না। আমি আগেও এই কালভার্ট কেন্দ্র করে একটা ঘটনার কথা শুনেছিলাম, কিন্তু এবার যা ঘটেছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। আর এই কারণে আজও এই স্মৃতি আমাকে তাড়া করে ফিরছে। সেদিন ছিল আষাঢ় মাসের এক রাত। দিনের বেলায় বৃষ্টি হয়েছিল, তাই মাটির গন্ধে চারপাশে ভরেছিল। রাত বাড়ার সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠেছিল। আকাশে মেঘ থাকলেও চাঁদের আলো মাঝে মধ্যে ম্লানভাবে বের হচ্ছিল। সময় তখন আনুমানিক 11টা রাত। গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে, দোকানপাট বন্ধ, বাজার নিশ্চুপ, শুধু হাওরের শব্দ আর মাঝে মাঝে রাতচরা পাখির ডাক। এই নিস্তব্ধতার মধ্যে এক রিক্সাওয়ালা তার যাত্রীকে নিয়ে ফিরছিল। যাত্রীর নাম পরে জানতে পেরেছিলাম আনোয়ার। বয়স 40-এর কাছাকাছি, ব্যবসায়ী ধরনের লোক। সেদিন নাকি বাজার থেকে দেরি করেই ফিরছিলেন। রিক্সাওয়ালার নাম রশিদ, আর অল্প বয়সী ছেলে গ্রামে রিক্সা চালিয়ে সংসার চালায়। তারা দুজনে মিলে শাহপুর কালভার্টের দিকে আসছিল। গ্রামের সে রাস্তা তখন আর কোনো মানুষ নেই, শুধু ঝোপের ভিতর থেকে শীতল বাতাস বইছে আর দূরে কোথাও কুকুরের ডাক ভেসে যাচ্ছে বা শিয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে যাচ্ছে। কালভার্টটার সামনেই পড়তেই হঠাৎ দুজনের চোখে পড়ে অদ্ভুত কিছু। দূর থেকে দেখা যায় কালভার্টের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা কিছু একটা পড়ে আছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো বস্তা কিংবা কাপড়, কিন্তু কাছে আসতেই পরিষ্কার বোঝা গেল ওটা একটা মানুষ না, একটা লাশ।
রিক্সা থামে, দুজনেই নামলো। চারপাশ তখন একেবারে অন্ধকার, শুধু কালভার্টের পাশেই জোনাকি পোকার আলো কাঁপছে। বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে গেছে। আনোয়ার থামকে গেল, দাঁড়িয়ে বলল, এ তো যে লাশ, কে এমন করে রেখে গেল এখানে? শুধু ভয় পেয়ে পিছিয়ে গেল। চল আমরা যাই, রাতে সব ভালো না। কিন্তু আনোয়ার সহজে মানতে চাইল না। না ভাই, লাশ এইভাবে পড়ে থাকতে দিতে নেই। চল কবরস্থান নিয়ে যাই, অন্তত দাফনটা তো হোক। রিক্সাওয়ালা কাঁপা কাঁপা গলায় বলল, আমি এসব নেব না, আমার ভাড়া দেন, আমি চলে যাই। আনোয়ার তাকে বোঝাতে লাগলো, শোনো, তোমাকে ভাড়া থেকে 100 টাকা বেশি দেবো, শুধু লাশটা কবরস্থানে নিয়ে যাও। রোহিত কিছুক্ষণ দ্বিধা করে রাজি হলো, তবে সত্য দিল, লাশ আপনি তুলবেন, আমি রিক্সায় উঠিয়ে দেব। আনোয়ার মাথা নেড়ে সম্মতি দিল। আনোয়ার ধীরে ধীরে লাশটার দিকে এগোলো। তার হাতে একটা ছোট্ট টর্চ ছিল। টর্চের আলোয় ফেলে সে কাপড়টা সরাতেই শুরু করলো। মুহূর্তেই তার শরীর শিহরিত হয়ে গেল। লাশটার চোখ খোলা, সেই দৃষ্টি নিথর অথচ শীতল, যেন সরাসরি তার বুক ভেদ করে তাকিয়ে আছে। আনোয়ার কাপা গলায় বলল, চোখ খোলা, এভাবে কেউ মরে? রোহিত ভয়ে পেছনে সরে গেল, কিন্তু এখানেই শেষ নয়। আনোয়ার কাপড়টা আরেকটু সরাতেই তার চোখ আটকে গেল। লাশের শরীর অস্বাভাবিক রকমের লোমশ, মানুষের শরীর নয়, বরং ভেড়ার মতো ঘন পশম। সেই মুহূর্তে আনোয়ার ভয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রিক্সাওয়ালা রশিদ আর কিছু না ভেবে প্রাণপণে দৌড়ে পালালো। কালভার্ট পেরিয়ে সোজা এক বাড়ির সামনে গিয়ে হুমকি খেয়ে পড়ল। শ্বাসকষ্টে কাঁপতে কাঁপতে সে যা দেখছে সব বলে দিল। লোকজন হাতিয়ার নিয়ে ছুটে গেল কালভার্ট দিয়ে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কোনো লাশ নেই। চারপাশে শুধু ভেজা মাটি আর ঝোপের অদ্ভুত দুলুনি। আনোয়ারকেও পাওয়া গেল না, যেন হাওয়া হয়ে গেছে মানুষটা। সবাই অবাক হয়ে ফিরে এলো। রশিদের চোখে তখনও আতঙ্ক বিস্ফারিত হচ্ছে। ভোরের আলো দেখা গেল। পরদিন সকাল এক অদ্ভুত খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কালভার্টের নিচে কাদার ভিতরে অর্ধেক অবস্থায় পাওয়া গেল আনোয়ারের লাশ। তার চোখ তখনও খোলা ছিল। ভোরের আলো ফোটার আগেই খবরটা পুরো শাহাপুর গ্রামে ছড়িয়ে পড়েছিল। সবাই বলতে লাগলো, কালভার্টের নিচে একটা লাশ পাওয়া গেছে। আচ্ছা পিওলি স্যার, শাহাপুর এই কালভার্ট কোথায়? যদি কোন জেলায় বা কোন বিভাগে অবস্থিত, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে বলবেন। কেউ যদি কালভার্টে গিয়েছিলেন সেটাও বলবেন, অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। তারপর থেকে গল্পটি পড়া শুরু করলাম। আমি তখনও পুরো ঘটনাটা শুনে স্তব্ধ হয়েছিলাম। গত রাতে রিক্সাওয়ালার আতঙ্কিত চিৎকার যেন কানে বাজছিল, কিন্তু সকালের খবরটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। লোকজন ভিড় জমালো কালভার্টের পাশে। কাদার ভিতরে অর্ধেক গাঁথা অবস্থায় আনোয়ারের দেহ পড়ে আছে। শরীরে অর্ধেক কাদা বাঁকা, চোখ দুটো খোলা, আশার ভয়ঙ্কর, যা মৃত্যুর পরও কেউ চাইলেও তাকে ভুলতে পারবে না। গ্রামের বয়স্করা ফিস করে বলতে লাগলো, ওই জায়গায় কিছু আছে, এ তো সাধারণ মৃত্যু না। কেউ কেউ বললো আনোয়ার নাকি কোনো অশরীর শক্তির শিকার হয়েছে। রিক্সাওয়ালা রশিদ তখন কাঁপছে, তার চোখে ঘুম নেই, ঠোঁট শুকিয়ে গেছে। গ্রাম্য ডাক্তার এসে বাড়ি খাওয়ায়ে তাকে শান্ত করতে পারছিল না। আমি নিজেই তার কাছে গিয়ে বসেছিলাম। এটি হলো নূর, যিনি গল্পটি পাঠিয়েছে। ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তুই আসলে কি দেখছিলি রে? সে হক চকিয়ে উঠল, তারপর কাঁপা কণ্ঠে বলল, ভাই আমি মিথ্যা বলি নাই। কালভার্টের উপর কাপড় ঢাকা লাশটা আমি দেখছিলাম। মানুষ না, পশু বুঝিও না, কিন্তু তার শরীরের লোমগুলো ভেড়ার মতো ছিল। আর চোখের দিকে একবার তাকালে কেমন জানি বুকটা কাঁপতেছিল। তারপর ফুপিয়ে উঠল। আমি দৌড় দিলাম, কিন্তু আনোয়ার ভাই ও আর ফিরল না। তার ভিতরে আতঙ্ক এতটাই তীব্র ছিল যে
তার মুখের প্রতিটা শব্দ সত্যি বলে মনে হচ্ছিল। গ্রামের মুরব্বীরা বসে আড্ডা জমালো। কেউ বলল ওই কালভার্ট নাকি অনেক আগে একটা কবরের উপর বানানো হয়েছিল। আবার কেউ বলল ওখানে নাকি আগেকার দিনে একটা দুর্ঘটনা হয়েছিল, এক পুরো পরিবার পানিতে ডুবে মারা গিয়েছিল। একজন বৃদ্ধ ফিসফিস করে বলল এটা মানুষের লাশটা, এটা শয়তান, ওরা রাতের বেলায় লাশের আকার ভেসে ওঠে, মানুষকে ডেকে নিয়ে যায়। শুনে আমার ভিতরে একটা কাঁপুনি উঠলো। আমি তখন ঠিক করলাম এই রহস্যটাকে বুঝতে হবে, কারণ আমার কাছে ব্যাপারটা শুধু কুসংস্কার মনে হচ্ছিল না, হয় সত্যি কিছু ঘটে, আর সেটা সাধারণত কিছু নয়। আমি গ্রামের লোকজনদেরকে বললাম চলো আমরা কাল রাতে ওখানে কয়েকজন গিয়ে দেখি আসলে কি হয়। কেউ রাজি হলো না, সবাই ভয়ে পিছিয়ে গেল। শুধু একজন বয়স্ক লোক, নাম তার করিম চাচা, ধীরে ধীরে এসে বলল বাবা ওদিকে যাস না, ওই জায়গায় কিছু আছে। আমি ছোটবেলা থেকেই জানি ওখানে অনেকেই হারাইছে, তুই যদি ওদিকে যাস তোকেও আর পাওয়া যাবে না। তার চোখে ছিল আতঙ্কের স্পষ্ট ছাপ। কিন্তু আমার কৌতূহল ততদিন বেড়ে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম কাল রাতেই আমি কালভারের পাশে দাঁড়াবো, দেখবো আধ্যাত্মিক কিছু দেখা কি যায় না কি। একটা টাচ মোবাইল আর নোটবুক সাথে নিলাম। মনে হচ্ছিল যেন একটা অজানা যাত্রায় বের হচ্ছি। রাতের নিস্তব্ধতা এক অচেনা রোমঞ্চ মিলেই মিশেছিল। রাত প্রায় 10:30 বাজতেই আমি রওনা হলাম। গ্রামের রাস্তা পেরিয়ে একা একা কালভারের দিকে এগোতে লাগলাম। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব, মনে হচ্ছিল চারপাশে গাছগুলো নড়ছে না, শুধু আমার পথ শব্দই গুম গুম করে বাজছে। কালভার্টের কাছে পৌঁছেই বুকের ভেতর অকারণে ভয় চেপে বসলো। চারপাশে একটা নির্জন, এতটা নীরব যেন এই পৃথিবীর অংশই না এটা। আমি দাঁড়িয়ে পড়লাম, টর্চের আলোয় জ্বালালাম। কালভার্টের মাঝখানে কিছুই নেই, শূন্য নির্জন, কিন্তু তবুও মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আমি শুনতে পেলাম ঝোপের ভিতর থেকে ফিসফিস শব্দ, কেউ যেন ডাকছে আনোয়ার বলে। কানে যেভাবে শব্দটা বাজলো, বুকের ভিতর হঠাৎ শীতল স্রোত বয়ে দিল। আমি টর্চের আলো ঝোপের ভিতরে ফেললাম। আলো এক মুহূর্তে যেন কাঁপলো, তারপর স্থির হলো, কিন্তু সেখানে কিছুই নেই। আমি নিজে মনকে বোঝাতে চাইলাম হয়তো বাতাসের শব্দ অথবা কল্পনা, কিন্তু হঠাৎ কালভার্টের মাঝখানে টর্চের আলো পড়তেই বুক ধরফর করে উঠল। সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া, যেন কেউ শুয়ে আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে কাপড়ের ভিতরে থেকে একটা হাত বেরিয়ে এলো, অস্বাভাবিক লম্বা আঙুল, কালো কাদা মাখা, নখগুলো ধারালো। হাতটা ধীরে ধীরে দৌড়তে লাগলো। আমার পা কাঁপছিল, তবুও দৌড় দিলাম না। আমি স্থির দাঁড়িয়ে রইলাম, যেন কোনো অজানা শক্তি আমাকে আটকে রেখেছে। হঠাৎ কাপড়টা সরে গেল, আর আমি দেখলাম ওটা আনোয়ার। তার চোখ দুটো তখনও খোলা, কিন্তু এবার সেই চোখ সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। চিলার আলোয় চোখের মনে লালচে, যেন আগুন জ্বলছে ভিতরে। আমি এক পা পিছিয়ে গেলাম। হঠাৎ আমার মাথার ভিতরে কারোর কণ্ঠ বাজলো, তুই কি আসবি? আমি হতবাক, এটা কল্পনা নাকি বাস্তব বুঝতে পারলাম না। তা আমি স্বপ্ন দেখছি। ঠিক তখনই বাজারের ভিতর থেকে অদ্ভুত শব্দ উঠল। কেউ যেন একসাথে হাঁটছে, কিন্তু পায়ের শব্দ অস্বাভাবিক নয়, একসাথে অনেকগুলো পা। আলো ফেলতেই দেখলাম ঝোপের ভিতরে অস্পষ্ট অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের গায়ে চাদর সাদা, বুক ঢাকা। ধীরে ধীরে তারা নড়ছে, যেন একসাথে এগিয়ে যাচ্ছে আমার দিকে। আবার টর্চ হঠাৎ নিভে গেল, অন্ধকার চারপাশে ঢেকে গেল, আর শোনা গেল চাপা গুঞ্জন। কেউ অনেকগুলো গলা একসাথে ফিসফিস করছে। কেউ ডাকছে চল চল, এখানে আয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পাহাড় পরে দৌড়ে দিলাম কালভার্টের থেকে সোজা গ্রামের দিকে। মনে হচ্ছিল কেউ পিছন থেকে দৌড়ে আসে। নিঃশ্বাস ফেলার শব্দ আমার কানে বাজছে। পিছনে তাকানোর সাহস হলো না। আমি তখন গ্রামের প্রথম বাড়ির উঠানে পৌঁছালাম। তখন হাঁপাতে হাঁপাতে বাড়িতে লুটিয়ে পড়লাম। লোকজন ছুটে এলো, আমি কিছু বলতেই পারছিলাম না, শুধু কাঁপছিলাম।
ভোর হতেই আবার হইচই শুরু হলো। কালভারের কাছে গিয়ে দেখা গেল আনোয়ারের লাশ আবারও সেখানে, কিন্তু এবার অদ্ভুত ব্যাপার হলো লাশটা পুরোপুরি কাদায় গাঁথা, কেবল মুখটা খোলা আর সেই চোখ দুটো এখনো খোলা। গ্রামের লোকজন শিউরে উঠলো, অনেকেই কুসংস্কার বলল ওই জায়গা অভিশপ্ত, মানুষটা এরা জিত। কেউ আর রাতের বেলা কালভারের দিকে পা বাড়ালো না। আমি নিজেও জানি না সে আসলে কি দেখেছিলাম, আসলে কি বাস্তব তার শব্দ, সেটাও আমি বিশ্বাস করতে পারলাম না। এটা কি সত্যি আদোয়ারের আত্মা ছিল, তা কি কোনো অশরীর শক্তি যে মানুষের রূপ নিয়েছিল? যতবার সেই চোখ দুটো ভরে পড়ে আমার বুকটা কেঁপে ওঠে। আজও আমি শাহপুর কালভারের কাছে গেলে রাতে দাঁড়াতে পারি না। দিনের বেলা কিছুটা সাহস হয়, কিন্তু সন্ধ্যা নামলে মনে হয় অন্ধকারের আড়ালে কেউ অপেক্ষা করছে কারোর জন্য। কেউ যে হয়তো আবার ডাকবে, আবার ডাক ধরে, কিন্তু শেষ প্রশ্নটা আজও আমার ভেতরে গুমড়ে আছে। যদিও আদরের লাশ ভোরে কাদায় গাঁথা অবস্থায় পাওয়া যায়, তাহলে গত রাতে চোখে দুটো আমাকে দেখছিল, ওগুলো কার চোখ ছিল? প্রিয় লিসেনার্স, নূর যিনি গল্পটি পাঠিয়েছেন তার সাথে এই ঘটনা ঘটছে। তিনি পরবর্তীতে ব্যাখ্যা করতে গেছিলেন, তিনি নিজেও ভয়ে কাঁপছিল এবং পরবর্তীতে তিনি আর এগুলো কোনো ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাই নাই। হয়তো বা ওই জায়গায় অশরীর কোনো আত্মা বা জিন নামক কোনো পাগলুই উপস্থিত ছিল। হয়তো বা তিনি আল্লাহর রহমতে ওখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। যদি প্রিয় লিসেনার্স এই গল্পে শিরোনামটি রহস্যময় কালভার্ট, এই কালভার্ট এখন তো রহস্যই রয়েছে। এবং আমি আবার বলছি, এটা হলো শাহপুর, কোথায় অবস্থিত তা জানি না শাহপুর কালভার্ট। যদি এই গল্পে যদি পুরা কেউ শুনে থাকেন তাহলে, বা শাহপুর কালভার্ট নামে কেউ চেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জেলা, বিভাগ এবং গ্রামের নাম অবশ্যই। এছাড়াও নূর যদি এই গল্পের রহস্য জানতে পারে তাহলে অবশ্যই তাকে আমরা বলছি তিনি পরবর্তীতে এই রহস্য উন্মোচন করে আমাদের সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড BD@gmail.com অডিও বা লিখে পাঠাতে পারেন। তো প্রিয় লিসেনার্স, যদি আপনারাও যদি আমাদের ঘটনা যদি কেউ শেয়ার করতে চান, শুধু একটি মাধ্যমেই আছে পথ খোলা, সেটা হলো আমাদের জিমেল, হোয়াটসঅ্যাপ বা অন্য কিছুতে আমাদের এই ঘটনা দিলে আমরা কখনো দেখব না, বা পাঠাইলে আমরা কখনো বুঝবো না। শুধু একটা মাধ্যমে বুঝবো, সিয়াম দ্য হরওয়ার্ড BD@gmail.com। শুধু একটা মাত্রই পথ খোলা, সেটা জিমেলে অডিও বা লিখে পাঠাতে পারেন। এবং আমরা সবসময় গল্পগুলো অ্যানালাইজ করি কোনটা সঠিক বা সত্যের, আসলে মানুষের আমাদের প্রিয়জনকে ভয় দিতে সক্ষম এমন ঘটনা আমরা সাধারণত আমাদের চ্যানেলে ছেড়ে থাকি। এই প্রিয়জনস, এরপরে আরও রহস্যময় আরও অনেক ঘটনা আসবে, ভয়ঙ্কর ঘটনা আসবে। আমাদের চ্যানেলকে যদি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, এই বলে আমি আজকের মতো ঘটনা শেষ করছি। এবং আজকে আমার ঠান্ডা লাগছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নয়েজ খারাপ হতেই পারে, আমাকে খাওয়া দৃশ্যে দেখবেন, আমার জন্য দোয়া করেন। লিসেনার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।